এই হচ্ছে আমাদের দল নির্বাচন। আমি খুব একটা অবাক হইনি, খুব একটা কষ্ট পাইনি, আক্ষেপও আমার নেই। তবে প্রশ্ন আছে, বাংলাদেশ দল কেন পিছিয়ে পড়ে, কেন পাইপলাইন ঠিক থাকে না? সেই প্রশ্নগুলো এমন দল দেয়া দেখে বারবার আসে। দেখুন, জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটা খেলবে সেখানে যে খুব বেশি পরিবর্তন আসবে না সেটা আমি এর আগেও বলেছি। কারণ লিটন খেলবেন না, আমরা জানি। তার জায়গাতে একজন আছেন দলে, এর আগেও ছিল, একাদশে ছিলেন না, অঙ্কন। এছাড়া ঋষাদ তো আমরা জানি টেস্টে খেলেন না, এবং নাহিদ রানা প্রথম টেস্টে আছেন। তাসকিন খেলতে পারবেন না, সেখানে জুনিয়র সাকিব খেলবেন, সেটা আমরা জানি। এবং জুনিয়র সাকিব যে একেবারে অপরিচিত তেমনটাও নয়। তো সেই দিক থেকে ভালো একটা দল। কিন্তু যখন আপনি দলে জাকির এবং জয়কে দেখবেন, তখন আপনার প্রশ্ন আসবেই। তখন আপনার নির্বাচকদের কাজ নিয়ে প্রশ্ন তৈরি হবেই। দেখুন, জয় এবং জাকির, আমি এর আগে বলেছিলাম যে এখানে হয়তো একটা পরিবর্তন আসবে, হয়তো একজনকে আমরা চেঞ্জ করতে পারি। যদিও সাদমান আগের সিরিজে ভালো করেছেন, লো স্কোরিং ম্যাচেও রান করেছেন। সেই দিক থেকে এই দুইজনের জায়গায় পরিবর্তন দরকার। এমনটা নয় যে পরিবর্তন মানে তাদেরকে একেবারে পাইপলাইন থেকে বাদ দেওয়া বা জাতীয় দলের জায়গা থেকে আপনি বাদ দিচ্ছেন, কিন্তু তারা যে একেবারে ফর্মে নেই। 2024 সাল খেলেছেন, সেটা যদি আপনি দেখেন, যে স্ট্যাটটা যদি নির্বাচকরা একবার সামনে নিয়ে দেখেন, তাহলে কিন্তু তাদের দলে থাকার কথা না। কিভাবে থাকলেন? তাহলে কিভাবে থাকলেন? আমি নির্বাচকদের নিয়ে কথা বলেছি এর আগে, যে মাঠে যান না, খেলা দেখেন না, তারা কিভাবে প্লেয়ার চুজ করবেন? হয়তো স্কোর কার্ড দেখে যারা আগে খেলেছেন তাদেরকেই নেবেন। তেমনটাই তো হয়েছে। জয় গেল বছর 6টা টেস্ট খেলেছেন, 12 ইনিংসে ব্যাট করেছেন, মাত্র 162 রান করেছেন। পুরো বছরে কোনো 50 নেই, সর্বোচ্চ 40 রান। তাহলে কিভাবে জাতীয় দলে থাকেন? বাংলাদেশের মান কি এতটাই খারাপ হয়ে গেছে? বাংলাদেশ দল কি এতটাই খারাপ হয়ে গেছে? কেউ কি নেই পাইপলাইনে? তাকে নিতেই হবে। এরপর দেখুন, এরপরে আমি যদি জাকিরের কথা বলি, জাকির আরো 2টা টেস্ট বেশি খেলেছেন। মানে 8টা টেস্ট খেলেছেন গেল বছরে, একটা মাত্র 54 রানের ইনিংস আছে, এছাড়া আর 50 নেই। মানে জয়ের গড় যেখানে 15-র মতো, একই অবস্থা আমরা দেখেছি জাকিরের ক্ষেত্রেও। মানে দুইজনের কারো 20-এর উপর গড় নেই গেল বছর। 15-র নিচের গড়, মানে 15 গড়। একজন টেস্ট প্লেয়ার 6টা টেস্ট খেলেছেন, 8টা টেস্ট খেলেছেন, একটা 50, একজন 50 নেই। তাহলে কিভাবে নেক্সট টাইম দলে চান্স পান? কিভাবে থাকেন? এই যে জিম্বাবুয়ের বিপক্ষে রান করতে হবে, এখানে রান করে তাদেরকে আরো 5টা টেস্ট খেলাতে হবে। কেন নতুন কেউ নয়? কেন নাইম নয়? কেন নাইম শেখ নয়? একটা প্লেয়ার 3টা বড় টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার হয়েছেন, এনসিএল এ হয়েছেন, এনসিএল টি20 হয়েছেন, বিপিএল এ হয়েছেন। মানে এনসিএল টি20, বিপিএল এবং এবার প্রিমিয়ার ডিভিশনেও দারুণ করছেন। এইরকম একটা প্লেয়ারকে আপনি দলে না রাখেন, একাদশে না রাখতে পারলেন, দলে না রাখেন, তাহলে আপনার পাইপলাইন কিভাবে তারা খেলবেন? কি মোটিভেশন নিয়ে খেলবেন? আর ওই একটা প্লেয়ার, ওই 2টা প্লেয়ার যারা কিনা পুরোটা বছর খারাপ গেছে, রান করতে পারেননি, একের পর এক টেস্ট খেলে গেছেন, সুযোগ দেওয়া হয়েছে, তারপরে তো দলে রাখলেন। এই প্রশ্নের উত্তর কে দেবেন? কিভাবে দেবেন? এটা এটা আসলে আমি আমি সত্যি হতাশ হয়ে গেছে। আমি গত কয়েকদিনের কথা বলছিলাম নির্বাচকদের নিয়ে, আপনি মিলিয়ে দেখবেন সেই কাজটা হলো কিনা। আমি কোনোভাবেই এটা গ্রহণ করতে পারছি না যে জয় জাকির থাকবেন, কোনোভাবেই অমিত অথবা নাইম আসবেন না স্কোয়াডে। আমি বিজয়দের কথা বাদ দিলাম, বিজয়দের পরীক্ষিত, তাদেরকে হয়তো বিভিন্ন কারণে নেওয়া হয় না, ঠিক আছে। তো নাইম একটা নাম, সাইফ হাসান সেখানে রয়েছেন, তারা কি সুযোগ পান না? তারা কি মোটিভেশন নিয়ে খেলবেন? এটা খুবই খুবই আমার কাছে মনে হয়েছে কোনোভাবে যৌক্তিক না। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।